বৈশ্বিক ও জাতীয় রাজনীতির পালাবদলের কারণে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতিতে এখন অনেকটাই মন্দাভাব বিরাজ করছে। গত 15 বছর বিগত সরকার পুলিয়ে পাপিয়ে দেশের অর্থনীতির বাস্তব চিত্র আড়াল করেছিল। 5 আগস্ট সরকার পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যখন দেশের দায়িত্বভার গ্রহণ করে ততক্ষণে দেশের অর্থনীতি অনেকটাই ধ্বংসের দ্বার প্রান্তে। অর্থনীতিতে যখন এরূপ টালমাটাল অবস্থা, ঠিক তখনই 2025-26 সালের বাজেট আকার কমানোর পরিকল্পনা নিয়েছে সরকার। এবার মোট সরকারি ব্যয় দাঁড়াবে 7,90,000 কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সংকুচিত মুদ্রানীতির সঙ্গে তাল মিলিয়ে বাজেটের আকার ছোট করা হয়েছে, যাতে বাস্তবায়ন সহজ হয়। বাজেট ঘোষণার সময় বদল আনা হয়েছে, জুন মাসেই নয়, ঈদুল আজহার ছুটির আগেই বাজেট ঘোষণা করা হবে এবং সংসদে নয়, রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে টেলিভিশনের পর্দায় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। আসন্ন বাজেট নিয়ে একটু স্বস্তির খবর আছে করদাতাদের জন্য, কারণ বড় কর বাড়ানোর বদলে করদাতাদের উপর চাপ কমানোর চেষ্টা থাকবে। তবে কিছু ক্ষেত্রে রাজস্ব বাড়ানোর জন্য শর্ত শিথিল বা কর কাঠামোয় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। বিশেষ করে ন্যূনতম কর 5,000 টাকা করার সিদ্ধান্ত এসেছে, যা সিটি কর্পোরেশন থেকে গ্রাম পর্যায়ে সব করদাতাদের জন্য বাধ্যতামূলক হবে। ব্যক্তিগত আয়ের করমুক্ত সীমা বাড়ানো হচ্ছে 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা এবং কর হার থাকবে অপরিবর্তিত। কর্পোরেট কর নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ বিবেচনায় শর্ত শিথিল হতে পারে, কিন্তু কর হার কমানো হবে না। এছাড়া আমদানিতে প্রায় 200 পণ্যের উপর 2% অগ্রিম কর বসানোর পরিকল্পনা করছে বর্তমান সরকার, যা থেকে প্রায় 2,000 কোটি টাকার রাজস্ব আশা করা হচ্ছে। এর মধ্যে তুলা, মানবসৃষ্ট তন্তু, খাদ্যপণ্য, সার, চিনি, চিকিৎসা সরঞ্জাম এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী রয়েছে। ভূমি নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ফি ও কর শতাংশ হিসেবে নির্ধারণ করা হবে, যা আগের তুলনায় কম হতে পারে। কৃষিভিত্তিক খাত যেমন মৎস্য, পোলট্রি ও গবাদি পশু খাতে কর অব্যাহতি বাতিল করে স্বাভাবিক কর হার আরোপ করা হতে পারে, কারণ এই খাতে অনেকেই সুবিধা নিয়ে কালো টাকা সাদা করার অভিযোগ রয়েছে অতীতে। যুক্তরাষ্ট্র থেকে আমদানিতে শতাধিক পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে দুই দেশের বাণিজ্য বৈষম্য কমানো যায়। অন্যদিকে ভ্যাট বাড়ানো হতে পারে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল ফোন ও ব্যাটারি তৈরির ক্ষেত্রে, যা স্বল্প সময়ের জন্য দাম বাড়ানোর ইঙ্গিত দিতে পারে। করদাতাদের সুবিধার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পরিধি সম্প্রসারণ করা হচ্ছে, যার ফলে ব্যক্তিগত কোম্পানির করদাতাদের জন্য এই ব্যবস্থা আরও কঠোর হতে পারে। বিদেশ থেকে স্বর্ণ আনার নিয়মও বড় পরিবর্তন আনছে সরকার। শুল্ক ছাড়াই বছরে একবারে স্বর্ণ আনতে পারবে যে কেউ, আর $10,000 বেশি নিয়ে আসলে সেটি পূর্বেই ঘোষণা করতে হবে। এছাড়াও কিছু পণ্যের আমদানি সীমিত করা হতে পারে। সব মিলিয়ে এবারের বাজেট হবে সংযমী, বাস্তবসম্মত আর করদাতাদের স্বস্তি দেওয়ার চেষ্টা। তবে রাজস্ব আহরণে কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এসব পরিবর্তনে দেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। চলতি অর্থ বছরে সরকারের মোট ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 2,51,600 কোটি টাকা, যার মধ্যে বিদেশি ঋণের পরিকল্পনা ছিল 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ছিল 1,60,900 কোটি টাকা। অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে ব্যাংক ঋণ থেকে সবচেয়ে বড় অংশ আসার কথা ছিল 1,37,500 কোটি টাকা। বাকি অংশ আসবে সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে। তবে আসন্ন অর্থ বছরের জন্য বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে 1 লাখ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণ প্রায় 1,40,000 কোটি টাকা ধরা হয়েছে, যার মধ্যে ব্যাংক ঋণের পরিমাণ 1,20,000 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এছাড়াও সঞ্চয়পত্র অন্যান্য উৎস থেকে ঋণ সংগ্রহ কমিয়ে মোট 20,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বাজেট সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, সরকার কত টাকা ব্যাংক ঋণ নেবে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত, তবে কেন্দ্রীয় ব্যাংক পরামর্শ দিয়ে থাকেন। তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি সফল বিনিয়োগ সম্মেলন বাস্তবায়নের সময় এসেছে এবং বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার জন্য বেসরকারি খাতের পর্যাপ্ত ঋণ পাওয়া জরুরি। সেক্ষেত্রে সরকারের উচিত ব্যাংক ঋণের মাত্রা এমনভাবে নির্ধারণ করা যাতে বেসরকারি খাতের জন্য পর্যাপ্ত ঋণ অবশিষ্ট থাকে। চলতি বাজেটের আকার কমানো হয়েছে, কারণ বাজেটের সঠিক বাস্তবায়ন যদি না হয় তাহলে এর মাসুল গুনতে হবে দেশের জনগণকেই।